অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছালো ইরান যুক্তরাষ্ট্র। জেনেভার সই শুক্রবার নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের পাশাপাশি উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া অস্ত্র ত্যাগ নয় বলছে হামাস। সংগঠনটির পূর্ণ নিরস্ত্রীকরণ দাবি ইসরায়েলের। রুশ জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের। পাল্টা আঘাত মস্কোর। পুতিন ট্রাম্প ফোন আলাপে যুদ্ধবন্ধের আলোচনা। G7 শীর্ষ সম্মেলনের বিরোধিতায় রণক্ষেত্র সুইজারল্যান্ডের জেনেভা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ। জাতিসংঘের টেলিযোগাযোগ ভবনে হামলা। বিশ্বকাপ অভিযানের দাপুটে জয় জার্মানির। নবাগত কুরাসাওকে স্মরণ করানো হলো ব্রাজিল ম্যাচ। 7-1 গোলে বিধ্বস্ত করল 4 বারের চ্যাম্পিয়নরা। নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। শান্তি চুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার জেনেভায় সই হবে এই চুক্তি। দুই দেশের চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরে নিজের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির অংশ হিসেবে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং নৌ অবরোধ প্রত্যাহারের কথাও জানিয়েছেন ট্রাম্প। চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারও স্বাভাবিক হতে পারে। দীর্ঘ আলোচনার পর অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমনটা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে। চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। জানান, চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা 19 জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। শাহবাজ শরীফ তার বিবৃতিতে কাতার, সৌদি আরব এবং তুরস্কের ভূমিকাকেও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই দেশগুলোর সহায়তা ও কূটনৈতিক প্রচেষ্টা সমঝোতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে হরমুজ প্রণালী টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাত থেকেই লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ হবে। একই সঙ্গে তিনি জানান, চূড়ান্ত চুক্তি নিয়ে আগামী 60 দিন পর্যন্ত আলোচনা চলবে, যেখানে উভয় পক্ষ বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করবে। তবে কোনো শর্ত ভঙ্গ করলে তারা নিজস্ব প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্বজুড়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চুক্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট একে মধ্যপ্রাচ্যের জন্য সম্ভাব্য নতুন যুগের সূচনা বলে আখ্যা দিয়েছেন। একইভাবে তুরস্কে অবস্থিত ইরানের দূতাবাস, কাতার এবং যুক্তরাজ্যও এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে। এদিকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ মুহূর্তেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়াহ এলাকায় আক্রমণ করে দখলদাররা। এতে বেশ কয়েকজন হতাহত হন। হামলার আগে দক্ষিণ লেবাননের 29টি এলাকায় নতুন করে জনসাধারণকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় দখলদাররা। অন্যদিকে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে অচল অবস্থায় আটকে আছে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ। হামাসকে পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি ইসরায়েলের। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রক্রিয়া শুরু না হলে অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কূটনৈতিক তৎপরতা চললেও থামছে না রক্তপাত। স্থানীয় সময় রোববার উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় হাসপাতাল। এছাড়া দক্ষিণ খান ইউনিস ও গাজা সিটিতে পৃথক গুলির ঘটনায় আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন।
একই সময় মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে সপ্তাহব্যাপী আলোচনা শেষ হয়। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন। এতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় রয়েছে। তবে সূত্রগুলো বলছে 15 দফার রূপরেখার 14টি বিষয়ে সম্মতি মিললেও হামাসের অস্ত্র সমর্পণের প্রশ্নে এখনও মতপার্থক্য রয়ে গেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক প্রক্রিয়া শুরু না হলে পূর্ণ নিরস্ত্রীকরণ সম্ভব নয় বলে দাবি হামাসের। অন্যদিকে ইসরায়েল বলছে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে, গাজার ক্ষমতা ছাড়তে হবে এবং ভবিষ্যৎ প্রশাসনে কোনো ভূমিকায় রাখা যাবে না। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সরকার পুনরায় স্পষ্ট করে বলেন তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেবেন না। ফলে যুদ্ধবিরতি নিয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। এরই মধ্যে নতুন মাত্রা পেয়েছে গাজার মানবিক সংকট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা ৭৩,০০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১,৭৩,০০০-এর বেশি মানুষ। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে দেয়া আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মরদেহ এখনও শনাক্তের বাইরে। বরকতুল্লাহ, সময় সংবাদ। রাশিয়ার জ্বালানি ও সামরিক শিল্প অবকাঠামো লক্ষ্য করে আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইউক্রেন। ইয়ারোস্লাভ অঞ্চলের একটি তেল স্থাপনা ও তুলার রাসায়নিক কারখানায় আঘাত হানার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের ড্রোন হামলায় কয়েকটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টকে আবারও চাপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার রাশিয়ার ইয়ারোস্লাভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের স্থাপনায় হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। স্থাপনাটি মস্কোর জ্বালানি মজুত ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তুলা অঞ্চলের আজাদ রাসায়নিক কারখানাতেও আঘাত হানার দাবি করেন তিনি, যা রাশিয়ার বিস্ফোরক উৎপাদন সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করা হয়। এছাড়া রাশিয়ার দখল করা ইউক্রেন ভূখণ্ডে সামরিক সরবরাহ ও লজিস্টিক্স কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি কিয়েভের। হামলার বিষয়টি আংশিক স্বীকার করেছে রাশিয়া। ইয়ারোস্লাভ অঞ্চলের গভর্নর জানান ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় শিল্প খাতের জ্বালানি সংরক্ষণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মস্কোগামী সড়ক যোগাযোগ। তুলা অঞ্চলের গভর্নর জানান ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ নোভোমস্কভস্ক শহরের একটি শিল্প প্রতিষ্ঠানের ভেতরে পড়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও চাপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিনের দাবি ফোনালাপে ট্রাম্প যুদ্ধের অবসানকে জরুরি বলে উল্লেখ করেন। এ ব্যাপারে সহায়তার আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরান ইস্যুতেও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অংশীদারদের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। জি7 সম্মেলনের আগে জেনেভায় হাজারো মানুষের বিক্ষোভ। বিশ্বের ধনী দেশগুলোর জোটকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে রাস্তায় নামেন পরিবেশবাদী, নারীবাদী ও ফিলিস্তিনপন্থী কর্মীরা। ট্রাম্পের নীতি যুদ্ধ, জলবায়ু সংকট এবং বৈশ্বিক বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সুইজারল্যান্ডের জেনেভা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। ফ্রান্সের এভিয়ানে শুরু হতে যাওয়া জি7 সম্মেলনের আগে সুইজারল্যান্ডের জেনেভায় বিক্ষোভ করছেন অন্তত 20,000 মানুষ। নো জি7 জোটের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে 60টিরও বেশি সংগঠন অংশ নেয়। ফিলিস্তিনি অধিকার কর্মী, নারীবাদী গোষ্ঠী এবং পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি জি7-এর নীতি বিশ্বজুড়ে বৈষম্য ও অস্থিতিশীলতা বাড়াচ্ছে। শুরুতে কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও এক পর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। জাতিসংঘের কার্যালয়ের আশেপাশে জড়ো হওয়া আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, পাথর ও আতশবাজি নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান কিছু বিক্ষোভকারী জাতিসংঘের টেলিযোগাযোগ ভবনের কার্যালয় লক্ষ্য করে হামলা চালায়। পরে কয়েকটি দোকান ও ব্যাংকের জানালার কাঁচ ভাঙচুর করা হয়। আগুন দেয়া হয় একটি টেসলা গাড়িতেও। সহিংসতা ছড়িয়ে পড়ায় শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।
মূল সম্মেলনস্থল এভিয়ানের কাছাকাছি বিক্ষোভের অনুমতি না দেয়ায় আন্দোলনকারীরা জেনেভাকে বেছে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আয়োজকদের মুখপাত্র বলেন, ডোনাল্ড ট্রাম্প সহ জি7-এর নেতাদের নীতিতে তারা উদ্বিগ্ন। এসব দেশের রাজনৈতিক সিদ্ধান্ত বিশ্বজুড়ে যুদ্ধ, জলবায়ু সংকট এবং মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। সিঙ্গাপুর বা থাইল্যান্ড যেতে লন্ডন থেকে উড়াল, দুবাইয়ে ট্রানজিটের সময় বাধে বিপত্তি। বিমানবন্দরে এআই ক্যামেরা শনাক্ত হন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় জারি করা ইন্টারপোলের তথ্যে তাকে গ্রেফতার করে দুবাই পুলিশ। এ সময় তার কাছে ছিল একাধিক দেশের পাসপোর্ট এবং আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। দুদকের মামলায় ইন্টারপোলের ওয়েবসাইটে অনেকদিন ধরে মোস্ট ওয়ান্টেড আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ। দেশের সীমাহীন দুর্নীতির প্রতীক হয়ে ওঠা বেনজির আহমেদ দুবাইয়ে আছেন এমন আলোচনা দীর্ঘদিন ধরেই মানুষের মুখে মুখে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের বিভিন্ন মামলায় তাকে দেখানো হয়েছে ফেরারি। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছিল, কিন্তু বারবার তার অবস্থান বদল নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা জানান, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্য পৌঁছানোর। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেই হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য। এমনভাবে আমরা আসলে কখনোই দেখিনি ইন্টারপোলের মাধ্যমে কোনো অপরাধীকে বিদেশ থেকে ধরে বাংলাদেশে নিয়ে আসা হয়। তো এটি যদি সত্যিই যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে ভবিষ্যতে অর্থ পাচারকারীরা তারা একটু হলেও ভয় পাবে। উনি সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছে, এই খবরে আমরা প্রবাসীরা স্বস্তি প্রকাশ করছি। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। দুবাই পুলিশের বরাতে জানা যায়, বেনজির লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। ইন্টারপোলের নোটিশের সূত্র ধরে দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হওয়ার পর দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। 12 জুন দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। জানা গেছে, গ্রেপ্তারের সময় তার কাছে একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট ছিল। আওয়ামী লীগ সরকারের সময় থেকে দুর্নীতির প্রতীক হয়ে ওঠা বেনজির আহমেদ দুবাইতে আছেন এমন আলোচনা সবার মুখে মুখে ছিল। তাছাড়া তিনি এখানে বৈধ অবৈধভাবে অঢেল সম্পদের মালিক হয়েছেন, সে আলোচনাও ছিল সবার মুখে মুখে। বেনজির গ্রেপ্তার হওয়ার পর এখানকার প্রবাসী বাংলাদেশিরা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন দুই দেশের সরকারকে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত, পাইলট সহ অন্তত 12 স্কাই ডাইভার নিহত। জানা যায়নি দুর্ঘটনার কারণ, চলছে তদন্ত। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ অভিযানের শুরুতেই 2014 সালে সেমিফাইনালে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরালো জার্মানি। টেক্সাসের হিউস্টনে নবাগত কুরাসাওকে 7-1 গোলে বিধ্বস্ত করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বেলো হরিজন্তে 2014 বিশ্বকাপে ব্রাজিলকে একই ব্যবধানে হারিয়েছিল জার্মানি। সেই বিশ্বকাপের পর এই প্রথম কোনো ম্যাচে 7 গোলের ব্যবধানে জয়ের দেখা পেল নাগেলসম্যানের দল। ম্যাচে জোড়া গোল করেছেন কাই হাভার্টস। টেক্সাসের হিউস্টনে একটা ম্যাচ তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 4 বারের চ্যাম্পিয়ন জার্মানির সামনে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাও। 72,000-এরও বেশি দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম পরিপূর্ণ সাদা আর নীল জার্সির সমর্থনে। রাশিয়া, কাতার 2 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের ক্ষত নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে জার্মানি। প্রতিপক্ষ কুরাসাওয়ের লক্ষ্য প্রথম বিশ্বকাপে অংশগ্রহণটা স্মরণীয় করে রাখা।
তবে সে যাত্রায় শুরুতেই তাদের হোঁচট খেতে হয়। জার্মানির সমর্থকরা কেবল বাদ্যযন্ত্র ও নানা রঙের পোশাকে সেজে গ্যালারিতে বসেছেন। তাদের থিতু হয়ে ওঠার আগেই 6 মিনিটে এবারের বিশ্বকাপের দ্রুততম গোল ফেলিক্স মেচার। 19 মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন কুরাসাওয়ের বাকুনা, তবে কাজে আসেনি। অবশেষে 21 মিনিটে আসে সেই ক্ষণ। মাত্র 1,58,000 জনসংখ্যার দেশটি স্তব্ধ করে দেয় 4 বারের চ্যাম্পিয়ন জার্মানিকে। 21 মিনিটে গোল করে ইতিহাসের অংশ বনে যান কোমেনেন্সিয়া। সমতায় ফেরে কুরাসাও। এরপরই লাগাম টেনে নেয় জার্মানি। 38 মিনিটে ব্রাউনের কর্নারে মাথা ছুঁয়ে গোল করেন নিকো স্লটারব্যাক। জাতীয় দলে 28 ম্যাচ খেলা এই ফুটবলারের এটাই প্রথম গোল। প্রথমার্ধে বিরতিতে যাওয়ার আগে ফেলিক্স মেচার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিট 3-1 করেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধে ক্ষুধার্ত বাঘের মতো কুরাসাওকে চেপে ধরে জার্মানি। 47 মিনিটে ইয়াশুয়া কিমিখের পাসে গোল করেন জামাল মুসিয়ালা। ছন্ন ছাড়া হয়ে পড়ে কুরাসাওয়ের রক্ষণ ভাগ। 68 মিনিটে আবার উল্লাস জার্মানি শিবিরে। একাধিকবার সতীর্থকে বলের যোগান দেয়া নাথানিয়াল ব্রাউন এবার নিজেই পান জালের দেখা। 10 মিনিট পর কুরাসাও গোলরক্ষকের হতাশা আরও বাড়ান ডেনিস উন্দাভ। 29 বছর বয়সী ফরোয়ার্ডের গোলে ব্যবধান 6-1 করে জার্মানি। হিউস্টনে তখন ঘুরে ফিরেই আসছিল 28 জুলাই 2014 বিশ্বকাপের সেমিফাইনালে বেলো হরিজন্তে ব্রাজিলকে 7-1 গোলে বিধ্বস্ত করার সেই স্মৃতি। জার্মানিও সুযোগটা হাতছাড়া করেনি। 88 মিনিটে কাই হাভার্টসের দ্বিতীয় গোলে হিউস্টনে বেলো হরিজন্তের পুনরাবৃত্তি করে জার্মানি। কুরাসাওকে শেষ পর্যন্ত 7-1 গোলে বিধ্বস্ত করার উল্লাসে মেতে মাঠ ছাড়ে ডায়মানশাফট। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপে বড় ব্যবধানে জয়ের শুভ সূচনা করে বাঁধ ভাঙা উল্লাস জার্মানির সমর্থকদের। দাপুটে জয়ের পর ব্রাজিল সমর্থকদের খোঁচা দিলেন তারা। 20 জুন টরন্টোতে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখবে নাগলসম্যানের দল। আশা সমর্থকদের। জার্মানি থেকে সমর্থকদের উল্লাসের খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। প্রথমবারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলতে এসে জার্মান ফুটবল শৈলীর কাছে একরকম বিধ্বস্ত হয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপরাষ্ট্র কুরাসাও। 7-1 গোলের ব্যবধানে বিধ্বস্ত এই বিশ্বমঞ্চের নবীন এই দেশটি। জার্মান সমর্থকরা বলছেন 2014 সালের ব্রাজিলকে যে 7-1 গোলে হারিয়েছিল জার্মানি, তার সুখস্মৃতি ফিরিয়ে এনেছে ইউলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। আমাদের জার্মানি আজ অবিশ্বাস্য ভালো খেলেছে। 7-1 গোলের জয় মানেই আমাদের কাছে ঐতিহাসিক বিশেষ কিছু। আমাদের ফুটবলারদের ধন্যবাদ সেই স্মৃতি ফিরিয়ে আনার জন্য। দেখুন, 7 গোল যখনই দিয়েছে তখন এটাই প্রমাণিত আমরাই শিরোপার অন্যতম দাবিদার। জার্মানি আবারও প্রমাণ করেছে কেন তারা 1954, 1974, 1990 এবং 2014 বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপ শুরুর আগে থেকেই জার্মান ফুটবল সমর্থকরা মনে করেছিলেন এই দলটি হয়তো প্রথম ম্যাচ থেকে তেমন ভালো ফলাফল করবে না, কিন্তু ইউলিয়ান নাগলসম্যানের শিষ্যরা প্রমাণ করেছে কেন তারা এখনো ফেভারিট। জার্মানি আজ দেখিয়েছে কেন দলটি ফেভারিট। এটুকু বলতে পারি, এই বিশ্বকাপে আমরাই ফাইনালিস্ট হব। তবে নবীন দল কুরাসাওয়ের জন্য খারাপ লাগছে, কিন্তু আমরা জার্মান দলের সমর্থক। যাই বলুন না কেন, আজ আমরা 7-1 গোলের ব্যবধানটা উদযাপন করব। আশা করছি আমাদের ছেলেরা বিশ্বকাপ জিতে নিয়ে আসবে। জার্মান ফুটবল দল ঠিক প্রথম ম্যাচ থেকেই যেভাবে ফুটবল খেলা শুরু করেছে তাতে মনে হচ্ছে এবারের শিরোপার অন্যতম দাবিদার জার্মানি। পুরো দলটি যে সুপারস্টার প্রথম ম্যাচেই সেটি প্রমাণ করেছে ইউলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। 2014 বিশ্বকাপ জেতার পরে পরের দুটি বড় আসরে তেমন ফুটবল নৈপুণ্য দেখাতে পারেনি জার্মানি। জার্মান ফুটবল দলের আশা 2026-এর বিশ্বকাপ আসবে জার্মানিরই ঘরে। সেই আশায় জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচে ফেভারিট নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে 2 বার পিছিয়ে পড়েও ডাচদের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে সূর্যোদয়ের এই দেশটি। এফ গ্রুপে 2 দলেরই সংগ্রহ সমান 1 পয়েন্ট।
বিশ্বকাপ শুরুর আগে জার্মান গণিতবিদ থেকে শুরু করে অনেকেই ভবিষ্যৎবাণী করেছেন এবার নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্বকাপ। নেদারল্যান্ডসের হাতেই উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মর্যাদার সোনালী ট্রফি। তবে শুরুটা রাজস্বিক হলো না টোটাল ফুটবলের দেশটির। 4 বছর আগে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে শীর্ষ 16তে উঠেছিল জাপান। সূর্যোদয়ের দেশটা কেন সমর্থকদের কাছে আলাদা সেটা ডালাসে হাড়ে হাড়ে টের পেল নেদারল্যান্ডস। প্রথমার্ধে দুদলই খেলেছে ডিমে তালে, বলার মতো আক্রমণ দেখা যায়নি এই অর্ধে। তবে দ্বিতীয়ার্ধ ঠাসা ছিল রোমাঞ্চ আর উত্তেজনায়। 51 মিনিটে কমলা সমুদ্রের গর্জনে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। রায়ান গ্রেভেনবার্চের ক্রসে গোল করেন অধিনায়ক ভার্জিন ফন ডাইক। তখনও হয়তো অনেকেই ভেবে নিয়েছিলেন এই বুঝি ভেঙে গেল সূর্যোদয়ের দেশের ফুটবলারদের মনোবল। তাদের সে ধারণা ভেঙে দিতে মোটে 6 মিনিট সময় নেন মিডফিল্ডার কেইতো নাকামুরা। সমতায় ফেরে জাপান। 64 মিনিটে আবারও ঘুরে দাঁড়ায় রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস। এবারও ডাচদের কান্ডারি সেই গ্রাভেনবার্চ। তার পাশেই গোল করেন ফরওয়ার্ড ক্রিসেন্সিও সামারভিল। তার শট চেষ্টা করেও আটকাতে পারেননি জাপান গোলরক্ষক জিওন সুজুকি। জয় অনেকটা নিশ্চিত ধরেই নিয়েছিল নেদারল্যান্ডস। সমর্থকরাও বিজয় উৎসবের জন্য তৈরি হচ্ছিলেন। তবে হাল ছাড়েনি জাপান। ভেঙে না পড়ে সমতায় ফিরতে একাধিক আক্রমণ করেছে ডাচ দুর্গে। অবশেষে 88 মিনিটে ঘুরে দাঁড়ায় ব্লু সামুরাই। কামাদার হেড থেকে করা গোলে 2-2 সমতায় ফেরে জাপান। শেষ পর্যন্ত আর নেদারল্যান্ডস কোনো প্রতিরোধ গড়তে পারেনি। গত বিশ্বকাপে শীর্ষ 16তে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়া জাপান শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রাখে ডাচদের। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ড্রয়ে শেষ হয় এই লড়াই। এফ গ্রুপ থেকে দুদলেরই পয়েন্ট এখন সমান 1। পারভিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ অন্তত 12 স্কাই ডাইভার নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার অঙ্গরাজ্যটির বাটলা শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে স্কাই ডাইভিংয়ে অংশ নিতে যাওয়া ব্যক্তিদের বহনকারী ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি মাঠে আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে এবার ভারতের হায়দ্রাবাদে বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি। রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরটিতে বিক্ষোভে অংশ নেন সিজেপির সমর্থকেরা। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার পরীক্ষায় অনিয়ম, পরীক্ষা পরিচালনায় ব্যর্থতা এবং ফল প্রকাশে দীর্ঘসূত্রতা লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। বিক্ষোভে অংশ নেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক এবং সিজেপির মুখপাত্র বিজেতা দাহিয়া। গত মে মাসে যাত্রা শুরুর পর থেকে সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পায় এই সংগঠনটি। বিশ্লেষকদের মতে উচ্চ বেকারত্ব ও তরুণদের ক্রমবর্ধমান অসন্তোষের প্রেক্ষাপটে এটি ভারতের তরুণ প্রজন্মের অন্যতম বড় অনলাইন প্রতিবাদী প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে। আল জাজিরার অনুসন্ধানী তথ্যচিত্রে ইসরায়েলি বন্দিশালায় ফিলিস্তিনিদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের খবর প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘ বলছে 2023 সালে সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মিয়ানমার, সুদান সহ বিভিন্ন দেশের সংঘাতেও একই চিত্র দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন যৌন সহিংসতাকে টুল অব ওয়ার বা যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। যুদ্ধ মানেই আমরা বুঝি বুলেট, বোমা আর ক্ষেপণাস্ত্রের ধ্বংসলীলা। কিন্তু আধুনিক যুদ্ধের সবচেয়ে নৃশংস এবং নীরব হাতিয়ারটি কোনো কারখানায় তৈরি নয়, তা হলো সিস্টেমেটিক যৌন সহিংসতা ও ধর্ষণ। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী তথ্যচিত্রে এবং জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে ইসরায়েলি বন্দিশালায় ফিলিস্তিনিদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। বলা হচ্ছে যৌন সহিংসতাকে সুপরিকল্পিত যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। 2025 সালে জাতিসংঘের একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয় 2023 সালের 7 অক্টোবরের পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যৌন নির্যাতন এবং অপমানমূলক আচরণ বিভিন্ন স্থানে একই ধাঁচের বলেও উল্লেখ করা হয়, যদিও তেল আবিব এসব অভিযোগ অস্বীকার করেছে। এটি শুধু ফিলিস্তিনি বন্দীদের
কাহিনী নয়, বিশ্বব্যাপী নানা সংখ্যাতে যৌন সহিংসতা, ধর্ষণকে হাতিয়ার বানানো হয়। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যাপক যৌন সহিংসতার অভিযোগ ওঠে। সুদানের চলমান সংখ্যাতে জাতিসংঘ বারবার ধর্ষণ ও যৌন দাসত্বের ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছে। কঙ্গোকে বহু বছর ধরে বিশ্বের রেপ ক্যাপিটাল অব ওয়ার বলা হয়েছে। বসনিয়া যুদ্ধের সময় হাজার হাজার নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছিল। সুদানে জাতিসংঘের মানবাধিকার অফিস 2023 সালের মাঝামাঝি সময় পর্যন্ত অন্তত 45টি ঘটনায় 95 জন ভুক্তভোগীর তথ্য যাচাই করে। সাম্প্রতিক সময়ে দারফুর ও অন্যান্য অঞ্চলে যৌন সহিংসতা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বলে উল্লেখ করেন তারা। মিয়ানমারে 2017 সালে রোহিঙ্গা সংকটের সময় জাতিসংঘের তদন্তকারীরা জানান যৌন সহিংসতা ছিল সামরিক অভিযানের একটি অংশ। এরপর 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি আরও খারাপ হয়। গৃহযুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ধর্ষণ, গণধর্ষণ এবং অন্যান্য যৌন সহিংসতার অভিযোগ বেড়েছে। বসনিয়া, কঙ্গো, সিরিয়া, মিয়ানমার, সুদান বিভিন্ন সংঘাতের রিপোর্টে দেখা গেছে পুরুষ এবং কিশোররাও যৌন নির্যাতনের শিকার হয়েছে। ইসরায়েলি বন্দিশালায় যৌন সহিংসতার শিকার অনেকেই পুরুষ। আল জাজিরার অনুসন্ধানে ইসরায়েলি কারাগার থেকে ফিরে আসা একজন জানান, নেতানিয়াহু সেনারা তাদের নগ্ন করে কুকুরের মুখোমুখি করত এবং সেনারা দাঁড়িয়ে হাসত, ভিডিও করত। বিশেষজ্ঞদের মতে যৌন সহিংসতা ও ধর্ষণের পেছনে যৌনতা নয় বরং ক্ষমতা গুরুত্বপূর্ণ বিষয়। বন্দীদের জোরপূর্বক নগ্ন করা, ধর্ষণের হুমকি দেয়া কিংবা যৌন নির্যাতনের মাধ্যমে তাদের মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হয়। আর যুদ্ধের সময় যৌন সহিংসতার একটি বড় উদ্দেশ্য হল সামাজিক অপমান। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে যৌন সহিংসতাকে শুধু ব্যক্তিগত অপরাধ নয় বরং অনেক ক্ষেত্রে টুল অব ওয়ার বা যুদ্ধের অস্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বিশ্বজুড়ে সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতার যাচাইকৃত ঘটনা আগের বছরের তুলনায় 25% বৃদ্ধি পেয়েছে। 2024 সালে জাতিসংঘ 4600-র বেশি ভুক্তভোগীর ঘটনা নথিভুক্ত করে। 2023 সালেও আগের বছরের তুলনায় প্রায় 50% বেশি ছিল। পরপর 2 বছর বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতে যৌন সহিংসতা দ্রুত বেড়েছে বলে জানায় সংস্থাটি। রাইসা জান্নাত, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্র ছেড়ে রেকর্ড সংখ্যক মার্কিন নাগরিক অন্য দেশে স্থায়ী হওয়ার পথ বেছে নিচ্ছেন। পরিসংখ্যান বলছে গেল বছর 4 লাখের বেশি মানুষ স্বেচ্ছায় দেশ ছেড়ে গেছেন। দেশটির সাধারণ মানুষের মাঝে নাগরিকত্ব ত্যাগের প্রবণতা আগের চেয়েও বেড়েছে। নাগরিকত্ব ছাড়ার আবেদন জানিয়ে কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় আছেন 30,000। জীবনযাত্রার উচ্চ ব্যয়, বন্দুক সহিংসতা এবং স্বাস্থ্যসেবা সংকটের পাশাপাশি নতুন কর্মব্যস্ততাও বদলে দিচ্ছে মার্কিন নাগরিকদের চিন্তাধারা। গত 1 বছরে যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন রেকর্ড 4 লাখের বেশি মার্কিন নাগরিক। অনেকেই ত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। দেশটিতে বাড়তে থাকা বন্দুক সহিংসতা, ব্যয়বহুল স্বাস্থ্যসেবা আর জীবনযাত্রার উচ্চ ব্যয় থেকে মুক্তি পেতেই তাদের এই স্বেচ্ছায় দেশ ও নাগরিকত্ব ত্যাগ। সম্প্রতি ব্রুকিংস ইনস্টিটিউশনের জরিপে এমন তথ্য উঠে এসেছে। একসময় উন্নত জীবনের প্রতীক হিসেবে পরিচিত আমেরিকান ড্রিম এখন অনেকের কাছে আগের মতো আকর্ষণীয় থাকছে না। জরিপ বলছে গত অর্ধ শতাব্দীর মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার চেয়ে দেশটি ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হয়েছে। প্রায় 20% মার্কিন নাগরিক বিদেশে বসবাস করতে আগ্রহী। 2024 সালেই বিদেশে বসবাসরত মার্কিন নাগরিকের সংখ্যা ছিল প্রায় 55 লাখ। বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা এখন আরও বেড়েছে। বিদেশে পাড়ি জমানো মার্কিন নাগরিকদের সবচেয়ে পছন্দের গন্তব্য মেক্সিকো ও কানাডা। পাশাপাশি উরুগুয়ে, কোস্টারিকা, পানামা, জার্মানি ও পর্তুগালেও আগ্রহ বাড়ছে তাদের। দূরবর্তী কর্মব্যবস্থা বা রিমোট ওয়ার্কের বিস্তার বিদেশে বসবাসকে আরও সহজ করে তুলেছে। প্রযুক্তির কারণে এখন অনেকেই অন্য দেশে বসে মার্কিন প্রতিষ্ঠানে কাজ করতে পারছেন। তবে ভাষাগত বাধা, সাংস্কৃতিক পার্থক্য, অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক জটিলতা এখনও বড় চ্যালেঞ্জ। এই পরিবর্তনের আরেকটি বড় ইঙ্গিত মিলছে নাগরিকত্ব ত্যাগের প্রবণতায়। 2009 সালের আগে যেখানে বছরে মাত্র 200 থেকে 400 মার্কিন নাগরিক নাগরিকত্ব ত্যাগ করতেন, সেখানে 2025 সালে সেই সংখ্যা প্রায় 5,000-এ পৌঁছেছে। এছাড়াও আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিকত্ব ছাড়ার জন্য বর্তমানে প্রায় 30,000 মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাক্ষাৎকারের অপেক্ষায় রয়েছেন। শিউলি রোসা, সময় সংবাদ। সুইজারল্যান্ডের জনসংখ্যা 1 কোটিতে সীমিত রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। রবিবার অনুষ্ঠিত গণভোটের ফলাফলে প্রায় 55% ভোটার প্রস্তাবটির বিপক্ষে এবং 45% পক্ষে ভোট দেন।
ভোটদানের হার ছিল প্রায় 60%। এর আগে অভিবাসন বিরোধী অবস্থানের জন্য পরিচিত ডানপন্থী সুইস পিপলস পার্টি এই প্রস্তাব উত্থাপন করে। দীর্ঘদিন ধরে তারা দাবি করছিল দেশটির জনসংখ্যা বৃদ্ধি, আবাসন, পরিবহন ও পরিবেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তবে এই যুক্তি বেশিরভাগ ভোটারকে সন্তুষ্ট করতে পারেনি। প্রস্তাবটি পাশ হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইজারল্যান্ডের অবাধ চলাচল চুক্তি ঝুঁকির মুখে পড়ত। এতে দেশটির শ্রম বাজার ও ইউরোপের একক বাজারে প্রবেশাধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যেত। এ কারণে সরকার, ব্যবসায়ী সংগঠন এবং বেশিরভাগ রাজনৈতিক দল এর বিরোধিতা করে। দেখছেন আন্তর্জাতিক সময়। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 21 ও 22 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছাবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে আশায় বুক বাঁধছেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা। দলীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন সফরের প্রস্তুতি নিয়ে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গন্তব্য মালয়েশিয়া। আগামী 21 জুন 2 দিনের সফরে কুয়ালালামপুরে পা রাখবেন তিনি। সরকার প্রধানের রাষ্ট্রীয় এই সফর ঘিরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে আনন্দের জোয়ার। দেশটির প্রধান শহরগুলোতে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা। প্রধানমন্ত্রীকে বরণে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে এই সফর হবে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ। আমরা চাই বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে ডিপ্লোম্যাটিক যে সম্পর্ক, বিজনেস এবং সংস্কৃতি সবকিছুতেই বাংলাদেশ এবং মালয়েশিয়ার আগের থেকে আরও ভালো কিছু করবে। তিনি আমাদের প্রবাসীদের নিয়ে যত সমস্যা আছে তিনি তার সমাধান করবেন, এটা আমাদের প্রত্যাশা এবং আশা। আমাদের এখান থেকে যেই আবেদনটা থাকবে প্রধানমন্ত্রীর কাছে, যাতে এখানে যারা অবৈধ আছে তারা যেন বৈধতা পায়। রাজনৈতিক দৃষ্টিকোণ ছাড়াও শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সফর কার্যকর ভূমিকা রাখবে। আগমনের অপেক্ষায় প্রহর গুনছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের উন্নয়ন, প্রবাসীদের নানাবিধ সমস্যার সমাধান এবং দুই দেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। রাশিয়া 1 মাসে অন্তত 8 জন প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতাকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময় আবাসিক ভবনে জামাতে নামাজ নিষিদ্ধের বিতর্কিত পদক্ষেপ ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সমালোচকদের দাবি, ইউক্রেন যুদ্ধের পর ক্রেমলিনের জাতীয়তাবাদী অবস্থানের মধ্যে রাশিয়ার মুসলিম সমাজ ক্রমেই বাড়তি চাপের মুখে পড়ছে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মুসলিম আলেমদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। গত মে মাসে ক্যারেলিয়ার সাবেক মুফতি উইসাম ভার্ডভিল সহ অন্তত 8 জন প্রভাবশালী ধর্মীয় নেতাকে আটক করা হয়। আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে পুলিশি কাজে বাধা বা আর্থিক অনিয়মের অভিযোগ আনা হলেও তদন্তে কয়েকজনকে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। ফলে এসব পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। এই গ্রেফতারের পটভূমিতে রয়েছে নতুন একটি বিতর্কিত আইন প্রস্তাবিত বিলে অ্যাপার্টমেন্ট বা আবাসিক ভবনে যৌথভাবে নামাজ ও ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। রাশিয়ার মুসলিম নেতারা বলছেন, দেশে পর্যাপ্ত মসজিদ নির্মাণের অনুমতি না দিয়েই সাধারণ মুসলিমদের বিকল্প উপাসনার পথও সংকুচিত করা হচ্ছে। সমালোচকদের মতে আইনটি কার্যকর হলে পরিবারের সদস্য বা আত্মীয়দের নিয়ে ঘরে নামাজ আদায়ও আইনি ঝুঁকির মধ্যে পড়তে পারে। রাশিয়ার স্পিরিচুয়াল বোর্ড অব মুসলিমদের প্রধান রাভিল গাইনুদ্দিন এই উদ্যোগের বিরুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি আপত্তি জানান। এর কিছুদিন পর থেকেই বিভিন্ন অঞ্চলে মুসলিম আলেমদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে। রাশিয়ায় 2 কোটির বেশি মুসলিমের বসবাস। দীর্ঘদিন ধরে ক্রেমলিনের প্রতি রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তুলনামূলক স্বাধীনভাবে কাজ করতে পেরেছিল। তবে ইউক্রেন যুদ্ধের পর অর্থোডক্স রাশিয়া এবং স্লাভিক জাতীয়তাবাদের উপর জোর বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শিউলি রোজা, সময় সংবাদ। সময়। কানাডায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী বাংলাদেশ কার্নিভাল, যেখানে খোলা আকাশের নিচে বাজছে বাংলা গান, চলছে দেশীয় খাবারের মেলা আর পোশাকের রঙিন আয়োজন।
প্রবাসের শহরে এমন উৎসব দর্শনার্থীদের ফিরিয়ে দিচ্ছে চেনা গ্রামের আঙিনায়। এমন আয়োজনে গিয়ে যেন বাংলাদেশের আবহ নিয়েই বাড়ি ফিরেছেন দর্শনার্থীরা। কানাডা থেকে বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। টরন্টোর বুকে যেন এক টুকরো বাংলাদেশ। বাংলা গানের সুরের মোহনায় ভাসছে টরন্টোর বাংলাদেশ কার্নিভাল গ্রাউন্ড। গানের তালে তালে আনন্দ আয়োজন, মঞ্চে একের পর এক পরিবেশনা। বাংলা মেলার আনন্দে মেতে উঠেছে আগত দর্শনার্থীরা। ফুচকা, চটপটি, বিরিয়ানি আর ঝালমুড়ির ঘ্রাণে ম করছে চারপাশ। এর সঙ্গে দেশীয় পোশাক ও হস্তশিল্পের দোকানগুলোও যেন যোগ করেছে উৎসবের রং। এই সময় টরন্টোতে সন্ধ্যা নামে তুলনামূলক দেরিতে, কিন্তু কার্নিভাল প্রাঙ্গণ তখনও উৎসবের প্রাণচাঞ্চল্য থামেনি। রাত গভীর হলেও প্রবাসী বাংলাদেশিদের ভিড়ে পুরো এলাকা যেন এক বিশাল মিলন মেলায় রূপ নেয়। আড্ডা, গান আর ঘুরে বেড়ানোর ভিড়ে সময় যেন থমকে যায় দেশীয় আবহের টানে। আমার মনে হচ্ছে যে আমরা একটা বাংলাদেশের মধ্যে আছি, বাংলাদেশের এনভায়রনমেন্ট ফিল করতেছি। বাঙালি জামা কাপড়, বাঙালি খাবার, এগুলো মানে দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যে মানুষগুলো আসলে আমরা বাঙালিরা একসঙ্গে হই, সেটা অন্যরকম এক আনন্দ। মেলার যে ভ্যারাইটি, সেটা প্রত্যেকটা মেলার ফিল পাওয়া যায়। আয়োজকরা জানিয়েছেন এই বাংলাদেশ কার্নিভাল এখন থেকে নিয়মিত আয়োজনের পথে এগুচ্ছে। প্রতি বছর আরো বড় পরিসরে বৈচিত্র্যময় আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। এই বছর যেহেতু প্রথমবার হয়েছে, অনেক কিছু আমরা শিখতে পারতেছি যে কি করব আমরা নেক্সট ইয়ারের জন্য। এখানে পুরো আগাগোড়াটাই বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গল্প, আড্ডা, গানের পাশাপাশি কেনাকাটা সব মিলিয়ে চিরচেনা বাংলাদেশ। আর খোলা আকাশের নিচে এমন আয়োজন দিয়েছে বাড়তি মাত্রা। সবার সঙ্গে সবার দেখা হচ্ছে, এই যে সম্প্রীতির বন্ধন, এটা বছরে একবার আমাদের হয়, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। কানাডার মতন জায়গায় আমরা পুরো এক খণ্ড বাংলাদেশ আমরা দেখতে পাই। So it's feeling very great. বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করছে বাংলাদেশ কার্নিভাল। আমাদের বাঙালি কমিউনিটির সবাই বাংলাদেশ কার্নিভালের উদ্বোধনী শুভেচ্ছা জানাতে এসেছিলেন টরন্টোর মেয়র অলিভিয়া চাও সহ স্থানীয় কাউন্সিলর। গ্রীষ্মকালে প্রতি উইকেন্ডেই নানা ধরনের আয়োজন থাকে টরন্টোতে, তবে এটি আসলেই ব্যতিক্রম। কারণ উন্মুক্ত স্থানে এমন আয়োজন এখানে আসা প্রবাসীদের সত্যি সত্যি একটি বাঙালিয়ানার স্বাদ দিয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। অস্ট্রেলিয়ার সিডনিতে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে শেষ হলো ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় আলোর উৎসব ভিভিড। 24 দিন ব্যাপী এই আয়োজনে এবার অংশ নেন প্রায় 35 লাখ দেশি বিদেশি পর্যটক। গোটা আয়োজন মুগ্ধ করেছে সবাইকে। শীতের মৌসুমে ঝিমিয়ে পড়া প্রকৃতিতে প্রাণ ফেরাতে এবং সিডনির অর্থনীতি চাঙ্গা করতেই প্রতি বছর এই উৎসব আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্ট। রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে নিয়ন আলোর বর্ণিল রশ্মি ছড়িয়ে শেষ হলো অস্ট্রেলিয়ার সিডনির বিশ্ববিখ্যাত উৎসব ভিভিড। টানা 24 দিন ব্যাপী রঙিন আলোর ভিন্ন এক জগৎ দেখতে এবছর জড়ো হয়েছিল প্রায় 35 লাখ দেশি বিদেশি দর্শনার্থী। নির্দিষ্ট কোনো থিমে বন্দি না করে এবার ভিভিড উৎসবকে চিত্রিত করা হয় অস্ট্রেলিয়ার মিশ্র সংস্কৃতির সেতুবন্ধন হিসেবে। সম্পূর্ণ বিনামূল্যে দর্শনার্থীরা দারুণ এই উৎসব উপভোগের সুযোগ পান। এবছর লেজার শো ও কনসার্টের পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে ছিল নিয়ন আলোয় সাজানো প্রমোত্তরী, আলো দিয়ে তৈরি শতাধিক স্থাপনা এবং বিশেষ ড্রোন শো। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকটি ড্রোন আকাশ থেকে পড়ে গেলে দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শো বাতিল করা হয়। শীত মৌসুমে পর্যটকদের আমন্ত্রণ জানাতে ও ঝিমিয়ে পড়া প্রকৃতির মাঝে প্রাণ সঞ্চার করতে প্রতিবছর সিডনিতে এই আলোর উৎসবের আয়োজন করা হয়। বিশেষ করে অস্ট্রেলিয়ার আইকনিক অপেরা হাউস, হারবার ব্রিজ ও ডার্লিং হারবার এলাকার সুউচ্চ ভবনগুলোতে লেজারের নিয়ন আলো অন্ধকার আকাশের বুক চিরে ছড়িয়ে পড়ে। রঙিন আলোর ঝলকানিতে সমুদ্র তীরবর্তী ঐতিহাসিক সব স্থাপনায় অস্ট্রেলিয়ার সংস্কৃতির এই মিশ্রণের গল্প রীতিমতো মুগ্ধ করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ পর্যটককে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। কানসাস সিটিতে মেসিদের হোটেলের সামনে ভিড় করছেন ভক্তরা। বাদ্যের তালে তালে রীতিমতো উৎসবের রূপ নিয়েছে গোটা এলাকা। টিম হোটেলের সামনে ম্যারাডোনার পতাকা যেন বাড়তি সাহস যোগাচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের রিপোর্ট।
ঈশ্বরকে সঙ্গে নিয়ে গেল বিশ্বকাপ মিশনটা শুরু করেছিল আর্জেন্টিনা। টুর্নামেন্ট শেষে তার ফলাফল কী হয়েছিল সেটা সবারই জানা। এবারও যখন সেই বিশ্বকাপ ধরে রাখার মিশন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে লিওনেল মেসিরা, সঙ্গে করে এনেছেন সেই ফুটবল ঈশ্বরকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার সেই হ্যান্ড অফ খ্যাত যেই আইকনিক যেই গোল বা যেই ছবিটি, সেটি কিন্তু শোভা পাচ্ছে এই পতাকাতে। তাদের যেই টিম হোটেল মিসৌরির রিভার ফ্রন্ট এলাকার যেই অরিজিন হোটেল রয়েছে, এই হোটেলেই কিন্তু বেস ক্যাম্প করছেন লিওনেল মেসিরা, এবং ঠিক তার পাশেই কিন্তু ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার এই ছবিটি টানিয়ে রাখা হয়েছে। অর্থাৎ ঈশ্বরের, ফুটবল ঈশ্বরের আশীর্বাদ নিয়েই তারা এবারের বিশ্বকাপ মিশন শুরু করতে চান। They can again win. I love Messi and I think so. We can win the World Cup. ভক্তরা অধীর আগ্রহে এই টিম হোটেলের বাইরে অপেক্ষা করছে। আপনারা গান বাজনার, বাদ্য বাজনার আওয়াজ শুনতে পাচ্ছেন। ভক্তরা কিন্তু এরই মধ্যে যে বিশ্বকাপের যে আমেজ, যে উন্মাদনা বা আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য তারা যেটা বলে যে তারা 12th ম্যান হিসেবে সবসময় পাশে থাকে, সেই 12th ম্যান কিন্তু এরই মধ্যে তাদের উৎসব উন্মাদনা শুরু করে দিয়েছেন। আপনাদের যদি একটু দেখাই, পাশে আর্জেন্টাইনদের যে ঐতিহ্যবাহী যে ড্রাম বা তাদের যে মিউজিক, সেই মিউজিকের তালে তালে কিন্তু মেতে উঠছেন সমর্থকরা। এক পাশে হচ্ছে নদীর অববাহিকায় এই টিম হোটেল, সেইখানে শত শত ফুটবল ভক্ত হাজির হয়েছে আর্জেন্টিনা দলকে সমর্থন দিতে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে এই কানসাসেই বিশ্বকাপ উদ্বোধন করবেন লিওনেল মেসিরা, সেটা যাতে স্মরণীয় একটা ম্যাচ হয় এবং শুভ সূচনা করতে পারে আর্জেন্টিনা, তার জন্যই ভক্তদের এমন আয়োজন। কানসাস থেকে এসএ নিকাল, সময় সংবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র। 1974 সাল থেকে প্রতিটি বিশ্বকাপে একটি ড্রাম বাজিয়ে আর্জেন্টিনা দলকে সমর্থন জানাতেন বিশেষ এক ফ্যান। বছর দুয়েক আগে তার মৃত্যুর পর ওই বিখ্যাত ড্রামটি বহন করছেন অন্যরা, যার সঙ্গে মিশে আছে আবেগ আর ভালোবাসার অদ্ভুত সুন্দর গল্প। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। দর্শক, আপনাদের মনে হতে পারে এখানে 4টি ড্রাম রয়েছে। আর্জেন্টিনা ফ্যানরা কিন্তু অনেক আমরা জানি যে তারা অনেক আবেগী, তারা আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে। 4টা ড্রাম দেখতে পাচ্ছি আমরা এখানে। তবে এই 4টা ড্রামের মধ্যে একটা ড্রাম, এই ড্রামটা কিন্তু একটু ব্যতিক্রম। এটা বলতে হয় এই ড্রামটার যার অরিজিনাল, যার এটা যে মালিক তুলা, এই ড্রামটি মানে আমরা তো জানি অনেকে 5টা 10টা করে বিশ্বকাপ দেখে। এই একটা ড্রাম আর্জেন্টিনার হয়ে মোট 16টি বিশ্বকাপে গিয়েছে। আর্জেন্টিনা দল যখন যে বিশ্বকাপ খেলেছে এরকম 1, 2, 3, 4 করে 16টি বিশ্বকাপে এই ড্রামটি ছিল। সেই তুলা এখন আমাদের মাঝে নেই, সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, কিন্তু ড্রামটি কিন্তু এখনো আছে এবং এই ড্রামটি এবারও থাকবে এই যুক্তরাষ্ট্র বিশ্বকাপে কানসাসে, যেখানে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে। সেখানে your name? My name is Guillermo. Guillermo কিন্তু সেই ড্রামটি নিয়ে আসে। Guillermo, just tell me about this drum, the legacy of this drum, please. The legacy of this drum is brought by the man, his name was Tula. এই ড্রামটা তুলার, তিনি ছিলেন আমাদের 1 নম্বর ফ্যান। 2 বছর আগে ফিফা তাকে নাম্বার 1 ফ্যান উপাধি দিয়েছিল। 1974 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই ড্রামটা তার কাছে ছিল। এখন এটা আমরা বহন করছি। এই ড্রামটা আর্জেন্টিনা দলের প্রতি আমাদের ভালোবাসার প্রতীক। We're bringing it back and we're continuing his legacy. We want the whole world to enjoy his drum. 1974 সালে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই ড্রামটা কোনো বিশ্বকাপে ছিল। এরপর 1978-এ আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জিতেছে, 86-তে দ্বিতীয় এবং এরপর 2022-এ তৃতীয় বিশ্বকাপ জিতেছে। এবারও কিন্তু আর্জেন্টিনা দল এসেছে বিশ্ব চ্যাম্পিয়নের যে তকমা সেটা ধরে রাখার একটা মিশন নিয়ে, এবং এই সমর্থকরা পেছনে হোটেল রয়েছে, দিন রাত উপেক্ষা করে সমর্থকরা কিন্তু আসছেন। এই 16 বিশ্বকাপের ঐতিহাসিক এই ড্রাম নিয়ে কিন্তু এবারও এই সমর্থকরা মাঠ মাতাবে, মেসিদের সমর্থন যোগাবে। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সবার শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার।
অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছালো ইরান যুক্তরাষ্ট্র। জেনেভার সই শুক্রবার নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের পাশাপাশি উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। রুশ জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনের পাল্টা আঘাত মস্কোর। পুতিন ট্রাম্প ফোন আলাপে যুদ্ধ বন্ধের আলোচনা। G7 শীর্ষ সম্মেলনের বিরোধিতায় রণক্ষেত্র। সুইজারল্যান্ডের জেনেভা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ। জাতিসংঘের টেলিযোগাযোগ ভবনে হামলা। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গেই আছি, ফিরে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।